রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া, সিনিয়র নেতাদের সঙ্গে দ্রুত বৈঠকের সিদ্ধান্ত। এরপর দেখতে পাবেন নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ, কি আছে বাংলাদেশের ভাগ্যে। এ প্রসঙ্গে বিবিসির প্রতিবেদন কি বলছে। তিনি বলেছেন আপনাকে উদ্দেশ্য করে, উনি তো খুবই আল্লাহওয়ালা লোক, বুকে হাত দিয়ে উনি কি বলতে পারবেন যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করা হয়েছে জনগণের ভোটে, ভোট চুরি করে নয়। আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি। আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং নামে যেটা আন্তর্জাতিক আইনি সংস্থা রয়েছে তারা বাংলাদেশ সরকার এবং শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং আন্তর্জাতিক আদালতে। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশেষে 7 তারিখের নির্বাচন নিয়ে ফেঁসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেননা এই নির্বাচনটি আন্তর্জাতিক মহলে কোনোভাবেই গ্রহণযোগ্য হয়নি। বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাতিসংঘের মতো বড় বড় রাজনৈতিক মহল এই নির্বাচনটিকে মেনে নেয়নি। অবশেষে ফেঁসে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রিয় দর্শক, আরও দেখতে পাবেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিবিসি থেকে গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেওয়া হয়েছে ভোট চুরি সম্পর্কে। একই সাথে দেখতে পাবেন যে শামীম ওসমান ভোট চুরির কথা স্বীকার করেছে কিনা সেই বিষয়েও বিস্তারিত দেখতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। উনি তো খুবই আল্লাহওয়ালা লোক, বুকে হাত দিয়ে উনি কি বলতে পারবেন যে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করা হয়েছে জনগণের ভোটে, ভোট চুরি করে নয়। এখানে আমার মনে হয় যে ওনারা, আমার ক্ষেত্রে আমি বলবো যে আমরা জনগণেরটা হয়েছি, আমি তো সব জায়গায় ছিলাম না। আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি। আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেম, এবং এটাকে অনেক সময় বলা হয় সরকারের ভিতরে সরকার থাকে, যাতে সরকারকে দুর্বল রাখতে পারলে দে ক্যান টেক দ্যাট বেনিফিট। আমার মনে হয় যে আওয়ামী লীগ এত দুর্বল না, আওয়ামী লীগের কর্মীরা এত দুর্বল না, আওয়ামী লীগের জনগণ থেকে এত বিচ্ছিন্ন না যে আওয়ামী লীগকে পাশ করতে হলে অন্য কোনো শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে। কিন্তু কেউ কেউ কোনো জায়গায় এই ঘটনাগুলি ঘটিয়েছে এই কারণে যাতে আওয়ামী লীগ সবলভাবে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যে বাধাগ্রস্ত হয়। তবে একটা জিনিস বলি, তাদের কপালটা ভালো যে পৃথিবীতে করোনা এসছে। যদি করোনা না থাকতো তাহলে তারা দেখতে পারতো জাতির জনকের কন্যা শেখ হাসিনার রূপ দেখতে পারতো। এবং আপনি বিশ্বাস রাখবেন, আমি শুধু ওই দর্শকের কাছে, আল্লাহর কাছে আমি 2 বেলা কোরআন শরীফ পড়ি, 22 বছর তাহাজ্জুদ করি। আমি ওনাকে একটা কথা বলতে চাই, শুধু আমার জন্য দোয়া করার যদি করেন তো করবেন। আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। খালেদ ভাই হয়তো আপনার কাছে সম্মান হবে, আরে শামীমের সাথে কথা বলছিলাম, লোকটা ভালো ছিল কিনা খারাপ ছিল একটা কমেন্টস করবেন। বাট ফর দিস কান্ট্রি আমার মনে হয় যে আমরা শেখ হাসিনাকে দরকার, এবং দরকার আমাদের আগামী প্রজন্মের জন্য, আপনার আমার সন্তানের জন্য। রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া, সিনিয়র নেতাদের সঙ্গে দ্রুত বৈঠকের সিদ্ধান্ত। এরপর দেখতে পাবেন নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ, কি আছে বাংলাদেশের ভাগ্যে। এ প্রসঙ্গে বিবিসির প্রতিবেদন কি বলছে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দীর্ঘ 156 দিন হাসপাতালে থাকার পর গত বৃহস্পতিবার ফিরোজায় গেছেন বেগম খালেদা জিয়া। ফিরোজায় তিনি এখন বিশ্রামের সময় কাটাচ্ছেন। তবে খুব শীঘ্রই তিনি রাজনীতিতে সক্রিয় হবেন এমন গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। বিএনপির একাধিক নেতা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যে কোনো সময় তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারেন। এদিকে একাধিক সূত্র বলছে যে নির্বাচনের পর সরকার একটি রাজনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক ঐক্যমত্যের পথে পা দিয়েছে। আর এ কারণেই বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে রাজনীতির মাঠে নামানো হচ্ছে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিতে। তবে বিভিন্ন মহল মনে করছেন যে এখন কৌশলগত কারণে সরকার বিএনপির সঙ্গে একটি সমঝোতার নীতি তৈরি করতে পারে, যাতে বিএনপি আন্দোলন ছেড়ে তাদের সংগঠনে মনোযোগ দিতে পারে। খালেদা জিয়া সহ দলের সিনিয়র সব নেতাদের জামিন হতে পারে এবং দেশের রাজনীতি সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে। আর এ কারণেই বেগম খালেদা জিয়া যারা এখন বাইরে আছেন এ সমস্ত সিনিয়র নেতাদের নিয়ে খুব শীঘ্রই বৈঠক করবেন বলেও জানা গেছে। বেগম খালেদা জিয়ার একজন চিকিৎসক বলছেন যে তিনি বৈঠকের আগ্রহের কথা বলেছেন। 2 দিন যাওয়ার পর একটু সুস্থ বোধ করলে তিনি মঈন খান, নজরুল ইসলাম খান সহ যারা গুরুত্বপূর্ণ নেতা জেলের বাইরে আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিএনপিকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করবেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে আন্দোলন নয়, বিএনপির এখন প্রধান লক্ষ্য হল সংগঠনের মধ্যে যে হতাশা সৃষ্টি হয়েছে সেই হতাশাকে কাটিয়ে তোলা এবং নেতাকর্মীদেরকে জেল থেকে মুক্ত করা, পাশাপাশি সাংগঠনিকভাবে বিপর্যস্ত বিএনপিকে একটা নতুন ভিত্তির উপর দাঁড় করানো। এবার দেখুন নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ, কি আছে বাংলাদেশের ভাগ্যে। এ প্রসঙ্গে বিবিসির প্রতিবেদন কি বলছে। নির্বাচন শেষ হওয়ার একদিন পর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এসেছিলেন কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে। খানিকটা চুপচাপ পিটার ডি হাস কিছুক্ষণ কথা বললেন পররাষ্ট্র সচিবের সঙ্গে। তারপর পশ্চিমা কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে কিছু আলাপ। এরপর আসন গ্রহণের পালা। সামনের কয়েক সারি তখনও ফাঁকা, তবে পিটার ডি হাস বসলেন বেশ দূরে, পঞ্চম সারিতে। নির্বাচনের আগে বাংলাদেশের গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচন
নির্বাচনের জন্য পশ্চিমা দেশগুলোর যে চাপ, সেখানে অবশ্য সামনে থেকেই নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপর নিষেধাজ্ঞা, পরে অবাধ নির্বাচন নিশ্চিত করতে ভিসা নীতির প্রয়োগ। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান বিরোধী দল ছাড়া যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন। এছাড়া জাতিসংঘ প্রশ্ন তুলেছে। কিন্তু এরপর কি যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো কি আগের মতোই বাংলাদেশের সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে, নাকি এই নির্বাচনের ফলে কোনো জটিলতা আসতে পারে? আওয়ামী লীগ সরকারের এখানে চ্যালেঞ্জটা কোথায়? এমন সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। বৈধতার সংকট থাকবে কি? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর খুব দ্রুতই এই বিজয়কে অভিনন্দন জানিয়েছে ভারত, চীন, রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের 50টির বেশি দেশ অভিনন্দন জানিয়েছে। এমনকি 2018 সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা জাপানের রাষ্ট্রদূত অভিনন্দন জানানোর জন্য গণভবনে গিয়েছিলেন। জাপান আমেরিকার কৌশলগত মিত্র। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন ঢাকায় নিযুক্ত অন্যান্য দেশের কূটনীতিকদের মতো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস নিজেও বঙ্গভবনে গিয়েছিলেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও কয়েকজন মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আওয়ামী লীগ এর আগে বাংলাদেশে দুইটি বিতর্কিত নির্বাচন করেও ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পেরেছে। দেশে বিদেশে বৈধতার কোনো সংকট সে সময় সেভাবেই তৈরি হয়নি। কিন্তু এবার নির্বাচন নিয়ে আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার যে প্রতিক্রিয়া, সেটা আওয়ামী লীগ সরকারের গ্রহণযোগ্যতার প্রশ্নে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলেই অনেকে মনে করছেন। সরকার তো গঠিত হয় নির্বাচনের ভিত্তিতে। আমেরিকা ও ব্রিটেন বলেছে নির্বাচনটা যথাযথ হয়নি। আপনি এই দুটোকে বিচ্ছিন্নভাবেও দেখতে পারেন। আবার যদি কেউ এই দুটোকে মিলিয়ে দেখে, তাহলে তো তখন এই বৈধতার সংকট থেকেই যাচ্ছে। বিবিসি বাংলাকে বলছিলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বাংলাদেশে যে জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনটি আন্তর্জাতিক মহলে নানানভাবে সমালোচিত হয়েছে। এমনকি দেশের জনসাধারণ, বিরোধী দলীয় নেতা, এমনকি সাধারণ সর্বমহলে এই নির্বাচনটি অস্বীকৃতি পেয়েছে এবং এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সাধারণ মানুষের মনেও নানান প্রশ্ন উঠেছে। নির্বাচনটি যেহেতু পশ্চিমা বিশ্বরা গ্রহণযোগ্য মনে করেনি, তার মানে এই নির্বাচনকে তারা কোনোভাবেই স্বীকৃতি দিতে চাচ্ছে না। জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো এই নির্বাচনকে যেহেতু স্বীকৃতি দেয়নি, তাই আমেরিকা নিষেধাজ্ঞা দিলে সেটি বাংলাদেশের জন্য যে অনেকটা অসুবিধা সৃষ্টি হবে সেটি আর বলার অপেক্ষা রাখে না। তাই নিষেধাজ্ঞা দিলে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশের অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে সরকার, সেই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। এবং সরকার কি শেষ পর্যন্ত আমেরিকার সাথে পাল্লা দিয়ে, টেক্কা দিয়ে শীঘ্রই কি তারা তাদের অর্থনীতি আবার ফিরিয়ে আনতে পারবে কিনা, সেটি এখন দেখার বিষয়। দর্শক বন্ধু, সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। এরকম আপডেট ভিডিও অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।